বাংলাদেশ এবং ভারতের ভূরাজনীতির পাশাপাশি সম্পর্ক নিয়ে বিভিন্ন মহল ও বিশ্লেষকদের মধ্যে নানান ধরনের কৌশলগত আলোচনা বিতর্ক রয়েছে। 2024 সালে আগস্ট মাসে বাংলাদেশের রাজনীতিক পট পরিবর্তনের পর শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বহু নেতা ভারতে অবস্থান করছে, যা দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে একটি বড় সমীকরণ তৈরি করেছে। ভারত এবং বাংলাদেশের মধ্যকার সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও আওয়ামী লীগকে ঘিরে প্রধান বিষয়গুলো, ভারতের কৌশলগুলো, অবস্থান। ভারত সবসময় বাংলাদেশ স্থিতিশীলতা ও সীমান্তে নিরাপত্তার উপর বিশেষ জোর দিয়ে থাকে। ঐতিহাসিক ও কৌশলগত কারণে আওয়ামী লীগের সাথে ভারতের দীর্ঘদিনের ঘনিষ্ঠ ও মিত্রতা ছিল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভারত বাংলাদেশ দেশে তার নিজস্ব নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থ বজায় রাখতে যে কোনো সরকারের সাথে সান্দ্রত্যপূর্ণ সহযোগিতাপূর্ণ সম্পর্ক বজায় রাখার চেষ্টা করে। কিন্তু বাংলাদেশ ভারত সীমান্তে সাম্প্রতিক সময়ে জোরপূর্বক লোকদেরকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা তীব্র বৃদ্ধি পাচ্ছে। এর পেছনের ভারতের অভ্যন্তরীণ রাজনীতি ও ভূরাজনীতি কৌশলগত নানান কারণ জড়িত রয়েছে। এই সংকটের পেছনে মূল যে আঞ্চলিক অভ্যন্তরীণ রাজনীতি কাজগুলো, পশ্চিমবঙ্গের ক্ষমতা পালাবদল, সাম্প্রতিক সময়ে পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতি বড় ধরনের পরিবর্তন। 2026 সালে মে মাসে অনুষ্ঠিত নির্বাচনে পশ্চিমবঙ্গের ভারতীয় জনতা পার্টি বিজেপি ক্ষমতায় আসে, শুভেন্দু অধিকারী ও মুখ্যমন্ত্রী হন। 3D নীতি ক্ষমতা গ্রহণের পরপরই রাজ্য সরকার অনুপ্রবেশকারীর বিরুদ্ধে ডিরেক্টেড বা 3D অভিযান শুরু করেছে। রাজনৈতিক এজেন্ডা বিজেপির অন্যতম প্রধান রাজনৈতিক প্রতিশ্রুতি ছিল তথাকথিত অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী চিহ্নিত করে ফেরত পাঠানো। রাজ্যের স্তরে নিজেদের এই রাজনৈতিক প্রতিশ্রুতি ও অবস্থানের ভোটারদের কাছে প্রমাণ করার জন্য তড়িঘড়ি করে একতরফা পুশ ইন রাজনীতি বেছে নেওয়া হয়েছে। বাংলাদেশের ক্ষমতার পরিবর্তন ও ভূরাজনীতির 2024 সালে আগস্টে গণঅভ্যুত্থানের পর বাংলাদেশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পতন ঘটে এবং পরবর্তীতে 2026 সালে শুরুতে রাজনৈতিক অনাস্থা চাপ দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্র সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পতনের পর ঢাকার সাথে দিল্লির সম্পর্কের এক ধরনের মনস্তাত্ত্বিক দূরত্ব সৃষ্টি হয়। এই নতুন ভূরাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশকে এক ধরনের কৌশলগত মনস্তাত্ত্বিক চাপে রাখার জন্য সীমান্তের পরিস্থিতিকে উত্তপ্ত করার নীতি কার্যকর হয়ে থাকতেও পারে। ভারতের কেন্দ্রীয় সরকার নীতি আইন প্রয়োগের, যদি সীমান্ত পাহারা দেওয়া ভারতীয় কেন্দ্রীয় সরকারের অধীনস্থ বর্ডার সিকিউরিটি ফোর্স BSF কাজ করে, তবে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার এই কঠোর অবস্থানের পেছনে দিল্লি কেন্দ্রীয় সরকারের পরোক্ষ সায় রয়েছে বলে মনে করে অনেক বিশ্লেষক। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এটাকে তাদের দেশের অভ্যন্তরীণ আইন ও বৈধ বিদেশিদের কিন্তু আন্তর্জাতিক আইন অনুযায়ী কোন নাগরিক নিজ দেশের বা ভিন্ন দেশের কোন নাগরিকত্ব নিশ্চিত না করে অন্ধকার সীমান্ত দিয়ে একতরফাভাবে পুশিং করা সম্পূর্ণ বেআইনি ও মানবাধিকার লঙ্ঘন। ভোটারদের মেরুকরণ ও জাতিগত রাজনীতি, ভারতের আসাম, ত্রিপুরা, মেঘালয়, পশ্চিমবঙ্গের মতো সীমান্তের রাজ্যগুলো বাঙালি মুসলিম ও জনগোষ্ঠীকে রাজনৈতিকভাবে প্রায় অবৈধ অনুপ্রবেশকারী বা বাংলাদেশি বলে ব্যান্ডিং করা হয়। এই ধরনের জাতিগত ধর্মীয় মেরুকরণের ভারতের রাজনীতি অভ্যন্তরীণ রাজনীতিতে অত্যন্ত জনপ্রিয় একটি নির্বাচনী হাতিয়ার ছিল। পুশ ইনের মতো দৃশ্যমান করা পদক্ষেপের মাধ্যমে ভারতের শাসক দল তাদের নিজস্ব ভোটারদের আশ্বস্ত করতে চায় যে বর্তমান পরিস্থিতি, সীমান্ত পরিস্থিতি বাংলাদেশের এই বিষয়টিকে দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য বড় হুমকি হিসেবে চিহ্নিত করেছে। বাংলাদেশের পক্ষ থেকে জোরালোভাবেও বলা হচ্ছে, যদি কোনো ব্যক্তি ভারতের বৈধ ও চিহ্নিত হয় তবে নাগরিকত্ব যাচাইয়ের পর সুনির্দিষ্ট আইনি ও প্রটোকল। বর্তমানে বিজেপি জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে তার সীমান্তের বসে। তবে যাই হোক, বাংলাদেশ ও ভারত একে অপরের উপর অর্থনৈতিকভাবে গভীরভাবে নির্ভরশীল। দুই দেশের মধ্যে প্রতি বছর শত শত কোটি ডলারের বাণিজ্য হয়। বাংলাদেশ ও
ও ভারতের বড় একটি রপ্তানি বাজার রয়েছে। আবার ভারতের বিদ্যুৎ, বিভিন্ন কাঁচামাল বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। যুদ্ধ শুরু হলে দুই দেশের অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে, যা কোনো দেশ সরকারই এটি চাইবে না।